আসসালামু আলাইকুম। তাজউদ্দিন আহমদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ কর্তৃক রচিত স্মৃতিকথামূলক জীবনী গ্রন্থ তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা বইটির দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে। রাজপথের সংগ্রামকে আমি আবিষ্কার করি গল্পে। আব্বুর কাছে লেখা আমার পরবর্তী সময়ের চিঠিতে ওই বইগুলোর একটি তালিকাও দিই। আব্বুর উত্তরের অপেক্ষায় আমি দিন গুনতে থাকি। কারাগার থেকে চিঠি পৌঁছতে সময় লাগে। নানা বিধি নিষেধ পেরিয়ে আব্বুর চিঠিটি একদিন আমাদের কাছে পৌঁছায়। খুব ছোট মুক্তার মতো অক্ষরে সাজানো পরিপাটি চিঠিতে তিনি ব্যক্ত করলেন নিজেকে। আমার বইয়ের তালিকা পড়ে খুব খুশি হয়েছেন জানালেন। ছোটবেলায় তিনি ক্লাসে প্রথম স্থান লাভ করায় আরব্য উপন্যাসের আলীবাবা ও ৪০ চোর বইটি পুরস্কার হিসেবে পেয়েছিলেন তাও লিখলেন। বাড়িতে অনেক পুঁথি ছিল। ছোটবেলায় তিনি সেই পুঁথি সুর করে পড়তেন। সোনাভানের গল্প, সয়ফুলমূলক বদিউজ্জামাল এবং গাজী কালু ও চম্পাবতীর কাহিনী। কলেজে উঠে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাসও তিনি পড়েছেন, সেগুলোর নামও লিখলেন। কন্যার সঙ্গে বই পড়ার তালিকা বিনিময় করার পর জানালেন তার উদ্বেগের কথা। তিনি স্বপ্নে দেখেছেন যে পিপি এক অন্ধ গলির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। সে ফেরার পথ খুঁজে পাচ্ছে না। ওর একটি চোখ যেন নষ্ট হয়ে গিয়েছে। সে চোখের নীরব ভাষায় কাকুতি মিনতি করে বলছে, ওকে যেন একলা এই অন্ধগলিতে ফেলে আমরা চলে না যাই। বাড়ির ভেতরের টানা খোলা বারান্দায় বসে আম্মা ও আমি যখন চিঠি পড়ছি, ঠিক সেই সময় রাস্তা থেকে হাঁপাতে হাঁপাতে পিপি বারান্দার সামনে এসে দাঁড়ালো। আর তার একটি চোখ রক্তাক্ত ও অন্য চোখটিতে ভয় ও বেদনা মিশ্রিত আকুতি। ঢাকা শহরের রাস্তায় রাস্তায় তখন বিক্ষোভ ও হরতাল চলছে। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার, শেখ মুজিব সহ রাজবন্দীদের মুক্তি দাবি, ছাত্রনেতা আছাদ হত্যার বিচার দাবি এবং পাকিস্তানের সামরিক শাসন ও আইয়ুব বিরোধী আন্দোলনের চূড়ান্ত সময় সেই ৬৯। ঢাকার রাজপথে সারি বাঁধা কৃষ্ণচূড়ার মতো লাল রঙের রক্ত বহানোর বছর সেটি। জোট বাঁধা মানুষের স্বতঃস্ফূর্ত হরতাল ভাঙার প্রচেষ্টায় যানবাহন শূন্য রাস্তায় বিকট শব্দে এদিক সেদিক ছুটে যেত পাকিস্তানি সেনাদের জিপ। সেই জিপগুলোর গতি নিশ্চল করার জন্য সংগ্রামী জনতা ব্যারিকেড ফেলে রাখত। আবার অদৃশ্য থেকে ঢিল পাটকেলে ছুড়ে যেত ওই জিপ গাড়িটি লক্ষ্য করে। ওই রকম কোনো ঢিলই বোধহয় পিপির চোখে লেগেছিল। কারাগারের অন্তরাল থেকে আব্বু কেমন করে দেখলেন এই ভবিষ্যৎকে কে জানে। তবে ভালোবাসার চোখ যে অন্তর্ভেদী এবং স্রষ্টার সকল সৃষ্টির সঙ্গেই যে হতে পারে আত্মিক যোগাযোগ, এই ধারণাটি ওই ঘটনা থেকে আমার মনে গেঁথে যায়। পিপি তার কিছুদিন পরই মারাত্মক রোগাক্রান্ত হয়ে পশু হাসপাতালে মারা যায়। ৬৯ সালের ১২ই ফেব্রুয়ারি পড়ন্ত বিকেলে বাগানের উড়ন্ত প্রজাপতির পেছে ছুটে চলেছি। ঠিক এমনই সময় আমাদের বাড়ির সামনের পোর্চের নিচে একটি বেবি ট্যাক্সি এসে থামল। বেবি ট্যাক্সি থেকে যিনি নামলেন তিনি আমাদের সেই আশ্চর্য রহস্যময় আব্বু। শেষ বিকেলের সোনালি রোদের অভিবাদন সারা শরীরে জড়িয়ে আব্বু ঘরে ফিরে এলেন। এর পরের অধ্যায় এক সুদীর্ঘ বন্ধুর পথ অতিক্রমের অধ্যায়। এই ইতিহাসের এক উজ্জ্বল চরিত্র এবং শঙ্কাকুল মুক্তিযুদ্ধের নায়ক আমার আব্বু। ৬৯-এর এই নতুন অধ্যায়ে এসে আমার পিতা তাজউদ্দিন হারিয়ে গেলেন নেতা তাজউদ্দিনের বলিষ্ঠ আবির্ভাবে। অজস্র জনতার ভিড়ের মাঝে হঠাৎই আব্বুর দেখা পেতাম কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। আব্বু মুক্তি পাওয়ার কিছুদিন পরই আমাদের বাড়িতে উপস্থিত হন কেরামত আলী নামের লম্বা চওড়া ও মস্ত গোফওয়ালা মিশমিশে কালো বর্ণের এক ব্যক্তি। জমিজমাকে কেন্দ্র করে গ্রামীণ কৃষক কেরামত আলীর সঙ্গে তার প্রতিবেশীর তুমুল বাগবিতণ্ডা গড়ায় হাতাহাতিতে এবং প্রতিবেশীর দায়ের কোপ এড়াতে গিয়ে নিজের অজান্তেই কোপ দিয়ে হত্যা করে বসে সে প্রতিবেশীকে। তারপর কারাবাস। দীর্ঘ ১ যুগ সশ্রম কারাদণ্ড ভোগের পর সে সদ্য খালাস পেয়ে সোজা চলে এসেছে আমাদের বাড়িতে। কারাগারে সে রাজবন্দীদের দেখাশোনা করত। আব্বু মুক্তি লাভের সময় তাকে আমাদের বাড়ির ঠিকানা দিয়েছিল। গ্রামে সরাসরি ফেরত যেতে কুণ্ঠিত অনুতপ্ত কেরামত আলী আশ্রয় নিল আমাদের বাড়িতে।
আব্বু তাকে নিজ হাতে ধরে শেখালেন বাগানের কাজ। দাগি আসামি কেরামত আলী রূপান্তরিত হল আমাদের ফুল বাগানের মালিতে। খুরপি দিয়ে জমি নেড়াতে নেড়াতে সে তার গল্পের ঝুলি থেকে আমাকে ও রিমিকে উপহার দিত হরেক রকমের গল্প। আব্বু কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আমাদের বাড়ি আরও সরগরম হয়ে উঠল। এরই মধ্যে কারাগার হতে মুক্তি পাওয়ার মাত্র 6 দিন পরেই 18 ফেব্রুয়ারি আব্বু রওনা দিলেন তৎকালীন পশ্চিম পাকিস্তানের রাওয়ালপিন্ডির পথে। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত আসন্ন গোলটেবিল বৈঠকের প্রস্তুতি কমিটির সভায় যোগ দিতে। গোলটেবিল বৈঠকে পাকিস্তানের রাজনীতিবিদেরা ভবিষ্যৎ নির্বাচনের পরিকল্পনা ও শাসনতন্ত্রের রূপরেখা নিয়ে আলোচনা করবেন। রাওয়ালপিন্ডির পথে রওনা দেবার আগে আব্বু ঢাকায় কুর্মিটোলা সেনানিবাসে কারাবন্দী আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি মুজিব কাকুর সাথে সাক্ষাৎ করলেন। প্রস্তুতি কমিটির সভায় যোগ দিতে যাচ্ছেন মুজিব কাকুর ইচ্ছানুযায়ী ও তার প্রতিনিধি হয়ে। এই সভায় যোগদানের নেপথ্য ইতিহাস হল যে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রসঙ্গে মুজিব কাকুর সঙ্গে যখন ব্যারিস্টার আমিরুল ইসলামের কারাগারে সাক্ষাৎ হয় তখন আমিরুল ইসলাম বলেছিলেন যে নিঃশর্তে আগরতলা ষড়যন্ত্র মামলা তুলে না নিলে গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগ যোগদান করবে না। এই প্রস্তাবটি প্রস্তুতি কমিটিতে উত্থাপন করা যায়। পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট ও গোলটেবিল বৈঠকের সমন্বয়কারী নবাবজাদা নসরুল্লাহ খানও বলেছেন ওই প্রস্তাব কমিটিতে আনতে বাধা নেই। কথাটি শুনে মুজিব কাকু বললেন, যে দলের প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি দুজনেই জেলে, তাদেরকে বাদ দিয়ে কি করে গোলটেবিল বৈঠক হতে পারে? তিনি এই প্রশ্নটি উত্থাপন ও আওয়ামী লীগের প্রতিনিধিত্ব বাদে অন্যান্য রাজনৈতিক দলের গোলটেবিলে যোগদানের অযৌক্তিকতা ও অসারতার যুক্তি ও প্রজ্ঞার সাথে তুলে ধরার জন্য একজন প্রতিনিধি পাঠাবার কথা বললেন। তারপর একটু চিন্তা করে বললেন, দলের মধ্যে একজনই রয়েছে যে রাওয়ালপিন্ডিতে দলের সুযোগ্য প্রতিনিধিত্ব করতে পারে, সে হল তাজউদ্দিন। যদি তাজউদ্দিন জেল থেকে ছাড়া পায়, সেই এই কাজটি করতে পারবে। আমিরুল ইসলাম লক্ষ্য করলেন যে আব্বুর মেধা, যোগ্যতা ও বিশ্বস্ততার প্রতি মুজিব কাকুর রয়েছে পরম আস্থা। তারপর মুজিব কাকুর পরামর্শ অনুযায়ী তিনি নবাবজাদা নসরুল্লাহ খানের সাথে দেখা করলেন। তিনি তখন ঢাকা থেকে পশ্চিম পাকিস্তানের পথে রওনা দেবেন। আমিরুল ইসলাম তাকে মুজিব কাকুর মেসেজটি পৌঁছে দিলেন। সাথে সাথেই কয়েক জায়গায় ফোন সেরে আমিরুল ইসলামকে বললেন, আপনি 1 ঘন্টা পরে তাজউদ্দিন সাহেবের সাথে তার বাসায় সাক্ষাৎ করুন। প্রস্তুতি কমিটির মিটিংয়ে ইমপ্রেসিভ ও কনভিন্সিংভাবে আব্বু তার দল ও মুজিব কাকুর প্রতিনিধিত্ব করলেন। তিনি প্রশ্ন তুললেন আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান বাদে গোলটেবিল বৈঠকের যৌক্তিকতা প্রসঙ্গে। তিনি নিঃশর্তে তার মুক্তি ও আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবি উত্থাপন করলেন। মুজিব কাকু অবশেষে আব্বুর কারামুক্তির 10 দিন পর 22 ফেব্রুয়ারি মুক্তি পেলেন। রাস্তায় জনতার উৎফুল্ল স্লোগান, জেলের তালা ভেঙেছি, শেখ মুজিবকে এনেছি। গণ আন্দোলনের চাপে ও সঠিক রাজনৈতিক চিন্তা ও পদক্ষেপের কারণে আগরতলা ষড়যন্ত্র মামলা বিনা শর্তে প্রত্যাহার হওয়ার পর রাজনৈতিক মঞ্চে মুজিব কাকুর পুনরায় আবির্ভাব বাঙালি মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু হিসেবে। এই সময়টিতে তিনি আমাদের বাড়িতে ঘন ঘন আসতেন, আব্বুর সঙ্গে আলাপ পরামর্শ করতেন। আব্বুর সঙ্গে আলাপ পরামর্শ করেই তিনি দলীয় প্রধান হিসেবে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করতেন। আব্বুর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার উপর মুজিব কাকুর গভীর আস্থা ছিল। আম্মাকে তিনি ছোট বোনের মতোই স্নেহ ভরে লিলি বলে সম্বোধন করতেন। লিলি আমার আম্মার ডাক নাম। আব্বু ঘুমাতেন খুব কম এবং প্রায়ই রাত জেগে দলীয় বিবৃতি এবং সূক্ষ্ম রাজনৈতিক পরিকল্পনাগুলো প্রণয়ন করে প্রাঞ্জল ভাষায় ঢেলে সাজাতেন। আব্বুর খাটুনির মাত্রা বেশি হলেই মুজিব কাকু গভীর উদ্বেগের সঙ্গে আম্মাকে বলতেন, লিলি, তাজউদ্দিনের দিকে খেয়াল রেখো, ওকে ছাড়া কিন্তু সব অচল। তিনি যখন আব্বুর সঙ্গে দেখা করতে আসতেন, আমি ও রিমি মুজিব কাকু বলে দৌড়ে তার কাছে ছুটে যেতাম। মুজিব কাকু আমাদের সঙ্গে টুকিটাকি কথা বলতেন এমন উষ্ণ স্বরে যে ওনাকে ভালো না বেশে পারা যায় না। নিজ দলের নেতা ও কর্মীদের ছাড়াও আমাদের বাড়িতে অন্যান্য দলের নেতা ও কর্মীদেরও সমাগম হতো। আম্মা ট্রেতে চা নাশতা সাজিয়ে দিতেন, আর রিমি ও আমি উৎসাহ ভরে সেগুলো পরিবেশন করতাম। কাজের লোকের বদলে
প্রায় সময় এই দায়িত্বটি আম্মা আমাদের উপর তুলে দিতেন। চা নাস্তা পরিবেশনের ফাঁকে ফাঁকেই আমাদের পরিচয় ঘটে কমিউনিস্ট পার্টির নেতা মণি সিংহ, মোজাফফর আহমেদ, নেজামী ইসলাম পার্টির নেতা মৌলভী ফরিদ আহমেদ প্রমুখের সঙ্গে। ফরিদ আহমেদের মেয়ে জাকিয়া ছিল আমাদের খেলার সাথী। আব্বুর যুগের অধিকাংশ নেতৃবৃন্দের মধ্যে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে ব্যক্তিগত সৌজন্য সম্পর্ক ও শ্রদ্ধাপূর্ণ আচরণে কখনোই ছেদ পড়েনি। কোরবানির ঈদ শেষ হয়ে এলো ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে। নানা কোরবানির ঈদ উপলক্ষে একটা খাসি কিনে আনলেন। জামাতার জেল মুক্তির আনন্দে তিনি উৎফুল্ল। আব্বুকে নিয়েই খাসিটি কোরবানি দেবেন ঠিক করলেন, কিন্তু খাসি জবাইয়ের সময় আর আব্বুকে খুঁজে পেলেন না। আমাকে বললেন আব্বুকে খুঁজতে। আমি সারা ঘর খুঁজেও আব্বুকে পেলাম না। তারপর ছাদে গেলাম, সেখানেও আব্বু নেই। তারপর কি মনে করে ছাদের পানির ট্যাঙ্কের পেছনে উকি দিয়ে দেখি আব্বু সেখানে দেওয়ালে পিঠ দিয়ে মাটিতে বসে রয়েছেন, যেন লুকোচুরি খেলতে গিয়ে ধরা পড়েছেন এমন শকাতর নয়নে আমার দিকে তাকালেন। তারপর ব্যথিত স্বরে বললেন, আমি ছোটবেলা থেকেই পশু পাখি জবাই দেখতে পারি না। নানা শেষ পর্যন্ত জামাতাকে না পেয়ে অন্যদের নিয়েই খাসিটি কোরবানি দিলেন। 1969 সালের 25 মার্চ আমাদের দোতলা বাড়ির ভাড়াটিয়া শহীদ সাহেব টিভিতে খবর দেখছিলেন। খবর দেখে দোতলার বারান্দা হতে নিচতলায় আম্মার উদ্দেশ্যে উত্তেজিত কণ্ঠে বললেন, ভাবি, জেনারেল ইয়াহিয়া খান পাওয়ার নিয়ে নিয়েছে। প্রচণ্ড গণ আন্দোলনের তোড়ে প্রেসিডেন্ট আইয়ুব খান বাধ্য হলেন পদত্যাগ করতে। অশুভতর আরও ভয়াবহ জঙ্গিবাদী জেনারেল ইয়াহিয়া খানের কাছেই তিনি ক্ষমতা হস্তান্তর করলেন। ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিনের মধ্যেই আইয়ুব খানের মতোই ইয়াহিয়া খানও নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন। ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণের পর 69-এর কোনো একদিন আমাদের ধানমন্ডি স্কুলে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ছাত্রলীগের উদ্যমী অ্যাক্টিভিস্ট রাফিয়া আক্তার ডলি, যিনি পরবর্তীতে 1973 সালে স্বাধীন বাংলাদেশে মাত্র 26 বছর বয়সে আওয়ামী লীগ দল হতে সংসদ নির্বাচিত হন। তার সাথে আরও অনেক বিক্ষুব্ধ ছাত্রছাত্রীর দল। স্কুলের বড় আপা ও ছোট আপার নিষেধে কাজ হলো না। স্কুলের বাইরে তরুণদের উত্তপ্ত স্লোগান চলতে থাকল মার্শাল লর বিরুদ্ধে এবং পাকিস্তানি সরকারের জোর জুলুমের প্রতিবাদে স্কুল বন্ধের আহ্বান জানানো হলো। কেউ কেউ স্লোগান দিল, প্রেসিডেন্ট ইয়াহিয়া 1 নম্বরের বেহাইয়া। শেষ পর্যন্ত নাসরবান্দা, রাফি আক্তার ডলি ও আরও কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্কুলের ভেতরে ঢুকলেন। তিনি আমাদের স্কুলের পেছনের মাঠে জ্বালাময়ী ভাষণ দিলেন। পুরো স্কুল ভেঙে পড়ল তার ভাষণ শুনতে। তিনি বললেন যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের বাজার মাত্র। পূর্ব পাকিস্তানে চালের মন 40 টাকা, কিন্তু পশ্চিম পাকিস্তানে 20 টাকা। অথচ পূর্ব পাকিস্তানের সম্পদ লুণ্ঠন করেই পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি শাসক গোষ্ঠী ফুলে ফেঁপে উঠছে। এই দুঃশাসনের অবসান ঘটাতে হবে। তিনি সেদিন বটতলা সভায় যোগ দেওয়ার জন্য ছাত্র ও শিক্ষকদের আহ্বান জানালেন। আমি মাঠের পাশের লাগোয়া নিচতলার ক্লাসের খোলা জানালায় বসে মুগ্ধ চিত্তে তার ভাষণ শুনছি। ভাষণ শেষ হবার পর তিনি বললেন, স্কুলে গণ আন্দোলনের পক্ষে প্রতিনিধি থাকতে হবে। উৎসাহী অনেকের সাথে আমিও হাত তুললাম। প্রাইমারি ক্লাসগুলোর প্রতিনিধি হিসেবে তিনি আমাকে বানালেন ভাইস প্রেসিডেন্ট, অপর এক ছাত্রীকে বানালেন প্রেসিডেন্ট। উঁচু ক্লাসগুলো হতেও প্রতিনিধি মনোনীত করা হলো। তিনি বা তার সাথের কেউ একজন এবার ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে সাহসী কে যে স্কুল ছুটির ঘণ্টা বাজাবে? ব্যাস, আর যাই কোথায়, দুঃশাসনের প্রতিবাদে ঘণ্টা বাজাবার চাইতে স্কুল তাড়াতাড়ি ছুটি হবে এই আনন্দে আমার সাথে ছুট দিল আরও কয়েকজন। যতদূর মনে পড়ে উঁচু ক্লাসের এক ছাত্রী ঘণ্টা বাজিয়ে দিল। দপ্তরি হা হা করে তেড়ে এলো, কিন্তু ততক্ষণে স্কুলের বিশেষত উঁচু ক্লাসের অনেক ছাত্রী বটতলার সভায় যোগদানের জন্য প্রস্তুত। 69-এর 18 আগস্ট সন্ধ্যায় আমাদের গ্রামের বাড়ি দরদরিয়া থেকে সংবাদবাহক বয়ে আনল এক মর্মান্তিক সংবাদ। দাদি মেহেরুন্নেসা খানম ইহলোক ত্যাগ করেছেন। পরদিন 19 আগস্ট রিমির জন্মদিন উপলক্ষে আমরা বেলুন দিয়ে ঘর সাজাচ্ছিলাম। দাদির মৃত্যু সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা বাড়িতে নেমে এলো শোকের ছায়া। আব্বু সেদিন ঢাকার বাইরে রাজনৈতিক কাজে ব্যস্ত ছিলেন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঢাকায় ফিরে দরদরিয়া যাওয়ার জন্য রেল স্টেশনে রওনা হলেন, তার সঙ্গে আমি। রেল স্টেশনে আনারাপা ও ছোট কাকু আমাদের সঙ্গে যোগ দিলেন। বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। যেন আমাদের শোকাহত মনের সঙ্গে প্রকৃতিও তাল মিলিয়েছে। গভীর রাতে আমরা পৌঁছলাম শ্রীপুর রেল স্টেশনে। চারদিকে ঝড়ের শো শো শব্দ এবং প্রায় জনমানবশূন্য অন্ধকারচ্ছন্ন আশপাশ মিলে এক ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। সেই ঝঞ্ঝাপূর্ণ গভীর রাতে কোনো রিক্সা বা গরু মহিষের গাড়ি পাওয়া গেল না। যানবাহনের জন্য ভোর রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আব্বু এক মুহূর্ত অপেক্ষা করতে নারাজ। তিনি সিদ্ধান্ত নিলেন যে 5 মাইল পথ আমরা হেঁটেই পাড়ি দেব। ঝড় বৃষ্টিতে কর্দমাক্ত লাল মাটির পিচ্ছিল পথটি পাড়ি দেওয়া সহজসাধ্য ব্যাপার ছিল না। আমি বারবারই পিছলে পড়ে যাচ্ছিলাম। আব্বু আমার হাতটি শক্ত করে ধরে শেখালেন কি করে পায়ের আঙুলগুলো সামনে মুড়ে মাটিকে খামছে পিচ্ছিল মেঠো পথে চলতে হয়। আব্বুর হাতে হাত রেখে তারই দেখিয়ে দেওয়া পদ্ধতির মতো জুতো খুলে খালি পায়ে একটু একটু করে সম্মুখে এগোতে থাকলাম। শাল গজারি বনের উপর যখন ভোরের প্রথম আলো পৌঁছালো, শীতলক্ষার জল প্রভাতী সূর্যের কিরণে ঝলমল করে উঠল। আমাদের ক্ষুদ্র কাফেলাটিও তখন পৌঁছল তার গন্তব্যস্থলে, দাদিকে শেষ বিদায় জানাতে। লাল মাটি ও টিনের চাল দিয়ে তৈরি দক্ষিণ ও পশ্চিমের দুটি কোঠাবাড়ি। পশ্চিমের কোঠাবাড়িতে আব্বুর জন্ম এবং দক্ষিণের কোঠাবাড়ির ঘরে দাদির শেষ শয্যা। মাত্র 9 মাস আগেই দাদির প্রিয় সঙ্গী নানির পরলোক যাত্রা ঘটে। নানি অসুস্থ হওয়ার আগের রাতে আমাকে সন্ধ্যা তারা নামের এক রাজকন্যার গল্প বলেছিলেন। এক সন্ন্যাসীর উপদেশ অনুযায়ী সন্ধ্যা তারার রাজ্যের উত্তরে যাওয়া নিষেধ ছিল। সেই নিষেধ উপেক্ষা করে কৌতূহলী কিশোরী রাজকন্যা গোপনে পথ পাড়ি দেয় উত্তরের দিকে। এইটুকু বলে নানি থামেন। তারপর নানির পাশ ঘেঁষে আগ্রহী আমি প্রশ্ন করি। নানি বলেন, আজ রাতটুকু এই পর্যন্ত থাক, বাকিটুকু কাল শোনাব। আগামীকালের স্বপ্ন দেখতে দেখতেই ঘুমের রাজ্য পাড়ি দেই। সেই প্রতীক্ষিত আগামীকালটি আর কোনোদিনও আসেনি। পরদিন নানি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা মারাত্মক আকার ধারণ করলে আব্বুকে কারাগার থেকে 2 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি প্রদান করা হয় নানিকে দেখার জন্য। বাড়ি ভর্তি মানুষজন ও অস্ত্রধারী পুলিশ পরিবেষ্টিত আব্বু নানির শয্যার পাশে দাঁড়িয়ে থাকেন মৌন তাপসের মতো। নভেম্বর মাসের 4 তারিখে মধ্যাহ্নবেলায় নানি পরলোকে পাড়ি জমান। নানি মারা যাওয়ার পর তার বলা সেই অর্ধ সমাপ্ত গল্পটিকে আমি সম্পূর্ণ করার চেষ্টা করি বিভিন্ন রকম উপসংহার টেনে। কোনোটাই মনোপুত হয় না। বড় হওয়ার পর এই উপলব্ধি হয় যে জীবনটায় যেন কোনো এক অর্ধ সমাপ্ত গল্প, যার শেষ কোনো দিনও জানা হবে না, জীবনের শেষ প্রান্তে পৌঁছেও না। দাদির শেষ শয্যার পাশে দাঁড়িয়ে বিস্ময় ও বেদনায় হতবাক আমি বারবারই খুঁটিয়ে দেখছিলাম চির ঘুমন্ত দাদিকে। এক ফুৎকারে কি করে এই তেজদীপ্ত প্রাণ নিভে যেতে পারে? নানির মৃত্যুর পর দাদি প্রায়ই বলতেন তারও বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। তার কথার মর্ম তখনও বুঝিনি। দাদিকে ধরে আব্বু কাঁদলেন ছেলে মানুষের মতো, কিন্তু কর্তব্য পালনে থাকলেন সজাগ। দাদির জন্য কবর খোঁড়া, তার জানাজা থেকে শুরু করে সমাধিস্থ করা পর্যন্ত সব কাজেই তিনি অগ্রণী ভূমিকা পালন করলেন। আমবাগানে ছাওয়া বৃষ্টিতে স্নাত দুর্বাঘাসের আচ্ছাদনে ঢাকা পারিবারিক গোরস্থানে দাদা মৌলভী মোহাম্মদ ইয়াসিন খানের কবরের পাশেই দাদির শেষ শয্যা রচিত হল। আমার জীবনে প্রথম দেখা এই কবর খোঁড়া ও কবরের গহীনে প্রিয়জনের হাতে প্রিয়জনকে শায়িত করার দৃশ্যটি মনে গেঁথে রইল নানির রেখে যাওয়া অসমাপ্ত সন্ধ্যাতারার গল্পটির মতোই। দাদিকে কবর দেওয়ার পর আব্বু দাদির ঘরটির সামনে বসে অঝরে কাঁদলেন। এই ঘরটিতেই ডাকাতরা যখন দাদার মাথা লক্ষ্য করে কুড়ালের কোপ বসাতে যায়, তখন দাদি হাত বাড়িয়ে কুড়ালটি ধরে ফেলেছিলেন। এর ফলে তার হাতের মাঝখানের আঙুলটি টুকরো হয়ে পড়ে যায়। দাদা প্রাণে বেঁচে যান। ছোট ছোট লাল মাটির টিলা, বিশাল গড়, শাল ও গজারির বনে ঘেরা এই এলাকায় সেকালে বাঘের উপদ্রব হতো। আব্বুর দাদা ইব্রাহিম খাঁ ছিলেন বাঘ শিকারী। একবার বাঘ শিকারের সময় ঘাপটি মেরে থাকা আহত বাঘটি হঠাৎই তার গায়ে ঝাঁপ দিয়ে 17টি কামড় দেয়।
বাঘের কামড়ের বিষক্রিয়া তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 7 দিন পর তিনি অকালে প্রাণ ত্যাগ করেন। এই মর্মান্তিক ঘটনার পরেও বাঘের সম্পর্কে আমার দাদির কোনো ভয়ডর ছিল না। তিনি মশাল জেলে বাঘ তাড়াতেন। একবার গভীর রাতে গরু ছাগলের খোয়াড়ে বাঘ হামলা চালায়। দাদি সবার আগে ছুটে যান বাঘের হাত থেকে গরু ছাগল বাঁচাতে। শুকনা পাটখড়ি ও ডালপালার জ্বলন্ত মশাল হাতে দাদিকে ধেয়ে আসতে দেখে বাঘ চম্পট দেয়। আব্বু ছিলেন এমন দুর্দান্ত সাহসী মায়েরই সন্তান। দাদির স্মৃতিচারণা করে আব্বু সেদিন বললেন, মায়ের প্রচণ্ড উৎসাহ ছাড়া আমার লেখাপড়া সম্ভব ছিল না। আরবি ও ফার্সি শিক্ষায় শিক্ষিত দাদা ছিলেন ঔপনিবেশিক ইংরেজ সরকারের ইংরেজি শিক্ষার ঘোরতর বিরোধী। গৃহে প্রতিষ্ঠিত মক্তবে দাদার কাছে আরবি ও ধর্মীয় শিক্ষা সমাপ্ত করার পর দাদির ঐকান্তিক প্রয়াস ও ইচ্ছায় আব্বুকে ভর্তি করা হয় ভুলেশ্বরের প্রাইমারি স্কুলে। জন্মস্থান দরদরিয়া গ্রাম থেকে 5 মাইল দূরের কাপাসিয়া মাইনর ইংরেজি স্কুলে পড়ার সময় 3 জন ব্রিটিশ সরকার বিরোধী নেতার সান্নিধ্যে তিনি আসেন। এই 3 বিপ্লবী বীরেশ্বর ব্যানার্জি, মনীন্দ্র শ্রীমানি ও রাজেন্দ্র নারায়ণ চ্যাটার্জি আব্বুর মেধা ও চারিত্রিক গুণাবলীতে অত্যন্ত মুগ্ধ হন। তাদের সুপারিশেই তিনি কালীগঞ্জের সেন্ট নিকোলাস ইনস্টিটিউশনে ভর্তি হন। উল্লেখ্য, আব্বু কিশোর বয়সেই ধূমপান ও নেশাপানের অপকারিতা সম্বন্ধে সচেতনতা সৃষ্টির প্রয়াস নেন ও সমাজসেবার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। সাধারণ শিক্ষার পাশাপাশি আব্বু কোরআন চর্চাও অব্যাহত রাখেন এবং কোরআনের হাফেজ হন। একসময় গ্রামের স্কুলের পাঠ শেষ করে ভর্তি হন ঢাকার সেন্ট গ্রেগারিজ হাই স্কুলে। 1944 সালে মেট্রিকুলেশন পরীক্ষায় প্রথম বিভাগে দ্বাদশ স্থান লাভ করা সত্ত্বেও সমাজসেবা ও প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় মন দিতে পারেননি। মেধাবী পুত্রের নিয়মিত লেখাপড়ায় ছেদ পড়েছে দেখে দাদি ভীষণ মনক্ষুণ্ণ হলেন। দলের কাজে নিবেদিত আব্বু সে বছরও পরীক্ষা দেবেন না বলে মনস্থির করেছিলেন, কিন্তু দাদির দৃঢ় ইচ্ছার কাছে তিনি হার মানেন। পুত্রের লেখাপড়ার বিষয়টি যে তার কাছে কতখানি গুরুত্বপূর্ণ তা ব্যক্ত করলেন এভাবে। আব্বুর হাতে একটি রামদা ধরিয়ে দিয়ে দাদি বললেন, আব্বু যদি সে বছর পরীক্ষা না দেন তবে এই রামদা দিয়ে দাদি নিজেকে কতল করবেন। মাতৃভক্ত আব্বুর এরপর পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো পথই রইল না। 1948 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম শ্রেণীতে চতুর্থ স্থান লাভ করে তিনি দাদির মুখে হাসি ফুটিয়ে তুলেছিলেন। নেপোলিয়ন বলেছিলেন, তোমরা আমাকে ভালো মা দাও, আমি তোমাদের ভালো জাতি উপহার দেব। একজন ভালো মা পেতে হলে প্রয়োজন পরিবার ও সমাজের সহায়তা। নারীর আত্মনির্ভরশীল চিন্তা ও চেতনার বিকাশে সহায়ক সমাজেই সৃষ্টি হতে পারে মানুষ গড়ার কারিগর সুদক্ষ মা ও সুন্দর সন্তান। শাল গজারির বনে ঘেরা গ্রামে বড় হওয়া দাদির মতো অগ্রগামী চিন্তাসম্পন্ন দৃঢ়চেতা সাহসী মায়ের দেওয়া অনন্য উপহার ছিল আব্বুর মতো বিশাল হৃদয়ের অকুতভয়ী সংগ্রাম ত্যাগী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। দাদি মারা যাওয়ার কয়েক মাস পর আমাদের একমাত্র ভাই জন্ম নিল 1970-এর 5 জানুয়ারি। সেদিন বেলা 2টায় আমাদের ধানমন্ডির বাড়ির নিচতলার বন্ধ ঘরটি থেকে ভেসে আসে নবজাতকের চিৎকার। এই ঘরটির জানালা ছিল আমাদের ফুলবাগানের দিকে মুখ করা। সেই জানালার নিচের বাগানে বসে সাদা হাফহাতা গেঞ্জি ও চেক লুঙ্গি পরিহিত আব্বু খুরপি দিয়ে মাটি নেড়াচ্ছিলেন। গোলাপ, কসমস, জিনিয়া, সুইটুপি, ডালিয়া প্রভৃতি রং বেরঙের মৌসুমি ফুলে ভরা বাগানের পরিচর্যারত আব্বুকে তার একমাত্র পুত্র জন্মাবার সংবাদটি আমিই সর্বপ্রথম পৌঁছে দিই। তিনি খুরপি মাটিতে রেখে ঝলমলে হাসি ভরা মুখ নিয়ে নবজাতককে দেখতে ঘরে প্রবেশ করলেন। আব্বুর ছেলে হওয়ার খুশিতে মুজিব কাকু সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ অফিসে উপস্থিত সব নেতা ও কর্মীকে মিষ্টি কিনে খাওয়ালেন। এদিকে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব আব্বুকে অনুরোধ করলেন মিষ্টি খাওয়ানোর জন্য। তিনি অভিমান ভরা স্বরে বললেন, তার 3 নম্বর মেয়ে যেদিন হলো সেদিন কেউ কেউ হতাশ হয়েছিল, তিনি সেদিন মিষ্টি কিনে সবাইকে খাইয়েছিলেন। আজ যখন ছেলে হওয়াতে তারা এতই খুশি, তখন তারাই যেন মিষ্টি কিনে তাকে খাওয়ায়। আব্বু যখন সত্যি কোনো মিষ্টি কিনলেন না, তখন আমাদের ছোট মামা সৈয়দ গোলাম মাওলা মিষ্টি কিনে আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের মধ্যে বিতরণ করলেন।
নবজাতকের ডাক নাম কী রাখা হবে তা নিয়ে আমাদের বাসায় জল্পনা কল্পনা চলছে। তখন বাংলা নামের প্রতি সকলের আকর্ষণ বেড়েছে। আমি কারো কারো প্রস্তাবিত নাম নিয়ে নামের বিভ্রাট নামে একটি মজার ছড়া লিখে ইত্তেফাকের কচিকাচার আসরে পাঠিয়ে দিলাম। আমার একটি ভাই হলো, রাখব কি তার নাম? ভাবছি বসে তাই। ভালো যদি নাম পেয়ে যাই আর ভাবনা নাই। আম্মা বলেন রাখবো আমি তাপস। আমি বলি যদি হয়ে যায় সে জুতা মোছার পাপস। আনার আপা বলেন রাখবো আমি অমি। আমি বলি যদি হয়ে যায় সে পাশের বাসার টমি। আমার কাঁচা হাতের ছড়াটি নিয়ে যখন বাড়িতে হাসি হুল্লোড় চলছে, সেই সময় আমার গল্প ভাণ্ডারের ভেতর থেকে প্রতিভাদীপ্ত কিশোর গোয়েন্দা সোহেলের নামের সঙ্গে নাম মিলিয়ে ছোট ভাইটিকে সোহেল নামে ডাকা শুরু করলাম। রিমি আর মিমিও আমার সঙ্গে তাল মিলালো। বড়দের ভেটো দিয়ে আমার ভাইয়ের সোহেল নামটি চালু হয়ে গেল। ছোট ভাই সোহেলকে নিয়ে আমরা 3 বোন বেশ মেতে থাকতাম। কিছুদিন পর নির্বাচনের তারিখ ঘোষণা হলো। আব্বু ব্যস্ত তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে, আর আমরা ব্যস্ত সোহেলকে নিয়ে। এ সময় এক দুর্ঘটনা ঘটল। অক্টোবর মাসের কোনো একদিন আম্মা বারান্দা থেকে তাড়াহুড়া করে নিচের লনে নামার সময় পড়ে গিয়ে পা ভেঙে ফেললেন। আব্বুর কলেজ জীবনের ঘনিষ্ঠ বন্ধু ডাক্তার এম.এ. করিম, আমাদের প্রিয় পারিবারিক চিকিৎসক সদা হাস্যময় করিম কাকু, আম্মার পায়ে দক্ষতার সাথে এবং সুন্দর করে প্লাস্টার করে দিলেন। নির্বাচনী প্রস্তুতির শত ব্যস্ততার মধ্যেও আব্বু আম্মার পরিচর্যার দিকে খেয়াল রাখতেন। আব্বুর সাথে আমি প্রায়ই চলে যেতাম ধানমন্ডির 27 নম্বর রোডের হাড় বিশেষজ্ঞ ডাক্তার ওমর জামিলের বাসভবনস্থ চেম্বারে। আব্বু তাকে আম্মার অবস্থা সম্বন্ধে অবহিত করতেন এবং আম্মার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিতেন। আম্মাকে দেখানোর জন্য ডাক্তার ওমর জামিলকে সাথে করে নিয়ে অনেক সময় বাড়ি ফিরতাম। এরই মধ্যে নির্বাচনের তারিখ এগিয়ে এলো। চারিদিকে আনন্দমুখর পরিবেশ। ঠিক তখনই জাতীয় দুর্যোগ। 12ই নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে 10 লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করে। পাকিস্তানের সামরিক সরকারের চরম অবহেলা ও বাঙালির প্রতি বৈষম্যমূলক আচরণ প্রকট হয়ে ওঠে এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগের সময়। আব্বু ও মুজিব কাকু তখন চরকির মতো দুর্গত এলাকায় ঘুরে ঘুরে মানুষকে সাহায্য করছেন। সঙ্গে গোটা আওয়ামী লীগই তখন পালন করছে বিকল্প সরকারের ভূমিকা। তখন কিছু মানুষ আমাদের বাড়িতে এসে আশ্রয় নেয়। আম্মা তার পায়ে বাঁধা অতিকায় প্লাস্টারটি নিয়ে ক্রাঁচে ভর দিয়ে সহায় সম্বলহীন উদ্বাস্তুদের তদারকিতে ব্যস্ত হয়ে পড়েন। ঘূর্ণিঝড়ের কারণে নির্বাচনের তারিখ কিছুদিন পিছিয়ে যায়। নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে দেখা যায় সংশয়। শেষ পর্যন্ত সেই নির্বাচন পুনর্নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়। 7 ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের পরিবেশটি ছিল আনন্দমুখর, উৎসবমুখর। এই নির্বাচনের মধ্য দিয়ে অপামর মানুষ তখন প্রচণ্ড আশা ও উদ্দীপনা নিয়ে নতুন ভবিষ্যতের স্বপ্নকে লালন করেছে। নির্বাচনের 6 দফার ভিত্তিতে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় লাভের পরও পাকিস্তানের সামরিক সরকার প্রধান জেনারেল ইয়াহিয়া খান তার পূর্ব প্রতিশ্রুতির ওপর কুঠারাঘাত করে বেছে নিল গণহত্যার পথ। এরপর তৎকালীন পশ্চিম পাকিস্তানের পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো শরিক হল ষড়যন্ত্রে। পাকিস্তানের সামরিক সরকার 71-এর 3রা মার্চ পূর্ব নির্ধারিত জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করল ভুট্টোর সঙ্গে হাত মিলিয়ে। এতে সারা দেশ ফেটে পড়ল স্বতঃস্ফূর্ত বিক্ষোভে। অথচ তখন পর্যন্ত জনগণের আশা ছিল 6 দফার ভিত্তিতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য একটি গ্রহণযোগ্য শাসনতন্ত্র গড়ে তোলা সম্ভবপর হবে। সে সময় আওয়ামী লীগের নেতৃত্বে অসাধারণ কার্যকারিতার সঙ্গে সুশৃঙ্খলভাবে দেশব্যাপী অসহযোগ আন্দোলন পালিত হয়। বাঙালির প্রাণের দাবি মেটাতে এই ঐতিহাসিক অসহযোগ আন্দোলনের মূলনীতি নির্ধারক ও সংগঠক হিসেবে আব্বু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এদিকে 6 মার্চে জাতির উদ্দেশ্যে প্রদত্ত রেডিও ও টেলিভিশনের ভাষণে জেনারেল ইয়াহিয়া খান আওয়ামী লীগের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে গোলযোগ ও অখণ্ডতা ধ্বংসের অভিযোগ আনেন। সেই সন্ধ্যায় আওয়ামী লীগের মূল নেতৃবৃন্দ, যারা হাইকমান্ড হিসেবে পরিচিত ছিলেন, তারা মুজিব কাকুর ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে এক সভায় মিলিত হন। 7 মার্চের জনসভা, যা ইয়াহিয়া খানের ভাষণের আগেই নির্ধারিত হয়েছিল, সেটিকে অপরিবর্তিত রেখে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। মুজিব কাকুর নিজস্ব ভাষা ও বাচনভঙ্গির মধ্য দিয়েই আব্বুর লিখে দেওয়া
মূল পয়েন্টগুলো ৭ মার্চের ভাষণের মধ্যে প্রতিফলিত হয়। আম্মা ও রিমির সঙ্গে রেসকোর্সের ময়দানে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এই ঐতিহাসিক ভাষণটি শোনার সৌভাগ্য আমারও হয়। মুজিব কাকু তার তেজোদ্দীপ্ত আবেগময় ভরাট গলায় আসন্ন স্বাধীনতা যুদ্ধে প্রস্তুতির সুস্পষ্ট ইঙ্গিত দেন। এই ভাষণে সরাসরি স্বাধীনতার ঘোষণা করা হয়নি। পাকিস্তান সরকার যাতে তাকে বিচ্ছিন্নতাবাদী ও দেশদ্রোহী আখ্যা দেওয়ার সুযোগ না পায় এবং বিশ্ববাসী তাতে বুঝতে পারে যে গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ ইয়াহিয়া সরকারের প্রচণ্ড অসহযোগিতা ও নির্যাতন সত্ত্বেও শেষ অবধি চেষ্টা করেছে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বৈরাচারী সরকার পদ্ধতির পরিবর্তন ঘটাতে। বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখেই অত্যন্ত ভারসাম্যের সঙ্গেই জনগণের কাছে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুতির বার্তা প্রেরণ করা হয়। ৭ মার্চের ভাষণটি পরবর্তী সময়ে লাখ লাখ মুক্তিকামী মানুষকে স্বাধীনতার জন্য চরম আত্মত্যাগের অনুপ্রেরণা যোগায়। অসহযোগ আন্দোলন চলাকালে ১৫ মার্চ আওয়ামী লীগের তরফ থেকে আব্বু দেশ পরিচালনার জন্য ৩৫টি নির্দেশ জারি করেন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্দেশগুলো পালন করে প্রমাণ করে আওয়ামী লীগই প্রকৃত সরকার। মার্চের এই অস্থির ও অনিশ্চিত সময়টিতে আমাদের ডান ও বামের বাড়ির প্রতিবেশী ও খেলার সাথীরা দেশ ত্যাগ করে। আমাদের ডান পাশের বাড়িতে থাকতেন যুগোস্লাভিয়া দূতাবাসের ঢাকা শাখার কর্মকর্তা। আমার সমবয়সী তার বড় মেয়ে সাকিবা ও ছোট ছেলে সামির ছিল আমাদের খেলার সাথী। সাকিবা এসে জানালো যে তারা ভাই বোন মায়ের সাথে যুগোস্লাভিয়া চলে যাচ্ছে। তাদের বাবা অফিসের কাজ গুটিয়ে কিছুদিন পর ওদের সঙ্গে স্বদেশে মিলিত হবেন। আমাদের জলছাদের নিচে মাধবীলতার ঝোপের পাশে দাঁড়িয়ে সাকিবা নীলাভ রঙের কাগজে তার বাবার নাম ও বাড়ির ঠিকানা লিখে দিল। বাবার নাম আবদাল্লাহ, ঠিকানা সারায়েভো, যুগোস্লাভিয়া। সাকিবার সঙ্গে সেই শেষ সাক্ষাতের ২ যুগ পরে সারায়েভা যুগোস্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত সেই গণতান্ত্রিক রাষ্ট্র বসনিয়ায় মানবাধিকার প্রতিষ্ঠা ও গণহত্যা বন্ধের আন্দোলনে আমি জড়িয়ে পড়ি একসময়। ভবিতব্য একেই বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও রাজপথে চলে আমার আন্দোলন। হোয়াইট হাউসে উইমেন্স ব্যুরোর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমন্ত্রিত হবার সুযোগে রাষ্ট্রপতি বিল ক্লিন্টন ও ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনের কাছে সরাসরি দাবি উত্থাপন করি। যুগোস্লাভিয়ার সার্ব সরকার ও সার্ব বাহিনী যারা বসনিয়ায় নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করি। বিল ক্লিন্টন আশ্বাস দিয়ে বলেন, ন্যাটোর মাধ্যমে শিগগিরই সিদ্ধান্ত হবে। বসনিয়ার নারীদের ওপর সার্ব সৈন্যদের পাশবিক নির্যাতন প্রসঙ্গে আমার মন্তব্যের প্রেক্ষিতে হিলারি বলেন, বসনিয়ার নারীদের লাঞ্ছনা ও কষ্ট তার হৃদয়েও গেঁথে রয়েছে। আমার সহকর্মী ও বন্ধু বসনিয়ার মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামরত এক দুরন্ত সাহসী নেত্রী বেভারলি ব্রিটন, যিনি নিজের জীবন বাজি রেখে অতি সন্তর্পণে বসনিয়ার রাজধানী সারায়েভোর বুকে চালিয়েছেন মানবাধিকারের কাজকর্ম। বসনিয়া প্রসঙ্গে আমার বিশেষ আগ্রহের কারণ জানতে চাইলে আমি তার কাছে ব্যক্ত করি ১৯৭১-এর পাকিস্তান বাহিনী কর্তৃক বাঙালির উপর নৃশংস গণহত্যার কাহিনী। সেদিনের গণতান্ত্রিক আন্দোলনে বিজয়ী বাঙালিদের চরম মাশুল দিতে হয়েছিল। আজ যেমন গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী স্বাধীন সার্বভৌম বসনিয়ার উপর নেমে এসেছে তার প্রাক্তন প্রভু যুগোস্লাভিয়ার খড়গ হস্ত। নীল কাগজে সাকিবার হাতে লেখা ঠিকানাটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে হারিয়ে যায়। সেদিনের বিক্ষুব্ধ, অস্থির এবং রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে কখনো ভাবিনি যে একদিন স্মৃতিতে অঙ্কিত সারায়েভোর পথ ধরে খুঁজে ফিরব ছেলেবেলার খেলার সাথী সাকিবাকে, অথবা স্বাধীনতাকামী ভিন্ন কোনো জাতির মধ্যেই খুঁজব বাংলাদেশের হৃদয়। আমাদের বাঁ পাশের প্রতিবেশী মরহুম হারুনুর রশিদ সাহেবের বাড়ির পরের বাড়িটাতেই থাকত আমাদের খেলার টিমের বন্ধু ফাতেমা, খাদিজা ও হোসেন। অবাঙালি হওয়ার সূত্রে তারা ঢাকার বিক্ষুব্ধ মাস্তান যুবকদের রোষ দৃষ্টিতে পড়ে। উত্তাপদগ্ধ একদিনে তাদের বাড়িতে লুটপাট হয়ে যায়। আব্বু তাদের নিরাপত্তার জন্য ত্বরিত ব্যবস্থা গ্রহণ করলেও ফাতেমার বাবা, যিনি ছিলেন অতি সজ্জন ব্যক্তি, তিনি পরিবারসহ করাচির পথে ঢাকা ত্যাগ করেন। সন্ত্রাস, রক্তপাত ও যুদ্ধের একটি নির্মম দিক হল প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ, প্রিয় বন্ধুকে চিরতরে হারানো। ইয়াহিয়া সরকার যে
আওয়ামী লীগের কাছে পাকিস্তানের রাষ্ট্র পরিচালনার ভার কখনোই হস্তান্তর করবে না তা ক্রমশই প্রকট হয়ে উঠছিল। পাকিস্তানি সেনাবাহিনী যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের নেতা কর্মী ও বাঙালি জনগণের উপর হামলা চালাতে পারে, এই আশঙ্কা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। তখন সামনে খোলা থাকবে একটাই পথ, সেটা স্বাধীনতার পথ। আব্বুকে আম্মা প্রশ্ন করেছিলেন, যদি মুজিব ইয়াহিয়া বৈঠক ব্যর্থ হয় তাহলে বিকল্প ব্যবস্থা কি হবে? আব্বু উত্তর দিয়েছিলেন, আমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাব, তারপর স্বাধীনতার ঘোষণা করব। 23 মার্চে ধানমন্ডির 32 নম্বর রোডে মুজিব কাকুর বাড়িতে ছাত্ররা স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করল। 25 মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করলেন। আলোচনার আবরণে অপারেশন সার্চলাইট গণহত্যার নীল নকশা তখন সম্পন্ন। 2 বছর আগে ইয়াহিয়ার ক্ষমতা গ্রহণের দিনকে বেছে নেওয়া হল বাঙালির উপর মরণ আঘাত হানার জন্য। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 25 মার্চের ভয়াল রাতে আব্বু গেলেন মুজিব কাকুকে নিতে। মুজিব কাকু আব্বুর সঙ্গে আন্ডারগ্রাউন্ডে গিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করবেন সেই ব্যাপারে আব্বু মুজিব কাকুর সাথে আলোচনা করেছিলেন। মুজিব কাকু সে ব্যাপারে সম্মতিও দিয়েছিলেন। সে অনুযায়ী আত্মগোপনের জন্য পুরান ঢাকায় একটি বাসাও ঠিক করে রাখা হয়েছিল। বড় কোনো সিদ্ধান্ত সম্পর্কে আব্বুর উপদেশ গ্রহণে মুজিব কাকু এর আগে কখনো দ্বিধা করেননি। আব্বুর সে কারণে বিশ্বাস ছিল যে ইতিহাসের এই যুগ সন্ধিক্ষণে মুজিব কাকু কথা রাখবেন। মুজিব কাকু আব্বুর সাথেই যাবেন, অথচ শেষ মুহূর্তে মুজিব কাকু অনড় রয়ে গেলেন। তিনি আব্বুকে বললেন, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল ডেকেছি। মুজিব কাকুর তাৎক্ষণিক এই উক্তিতে আব্বু বিস্ময় ও বেদনায় বিমূঢ় হয়ে পড়লেন। এদিকে বেগম মুজিব ওই শোবার ঘরেই সুটকেসে মুজিব কাকুর জামাকাপড় ভাঁজ করে রাখতে শুরু করলেন। ঢোলা পায়জামায় ফিতা ভরলেন। পাকিস্তানি সেনার হাতে মুজিব কাকুর স্বেচ্ছা বন্দী হওয়ার এই প্রস্তুতি দেখার পরও আব্বু হাল না ছেড়ে প্রায় 1.5 ঘন্টা ধরে বিভিন্ন ঐতিহাসিক উদাহরণ টেনে মুজিব কাকুকে বোঝাবার চেষ্টা করলেন। তিনি কিংবদন্তি সমতুল্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উদাহরণ তুলে ধরলেন, যারা আত্মগোপন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। কিন্তু মুজিব কাকু এই সিদ্ধান্তে অনড় রইলেন। আব্বু বললেন যে পাকিস্তান সেনাবাহিনীর মূল লক্ষ্য হল পূর্ব বাংলাকে সম্পূর্ণরূপেই নেতৃত্ব শূন্য করে দেওয়া। এই অবস্থায় মুজিব কাকুর ধরা দেওয়ার অর্থ হল আত্মহত্যার শামিল। তিনি বললেন, মুজিব ভাই, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হলেন আপনি। আপনার নেতৃত্বের ওপরই তারা সম্পূর্ণ ভরসা করে রয়েছে। মুজিব কাকু বললেন, তোমরা যা করবার করো, আমি কোথাও যাব না। আবু বললেন, আপনার অবর্তমানে দ্বিতীয় কে নেতৃত্ব দেবে এমন ঘোষণা তো আপনি দিয়ে যাননি। নেতার অনুপস্থিতিতে দ্বিতীয় ব্যক্তি কে হবে দলকে তা তো জানানো হয়নি। ফলে দ্বিতীয় কারোর নেতৃত্ব প্রদান তো দুরূহ হবে এবং মুক্তিযুদ্ধকে এক অনিশ্চিত ও জটিল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হবে। আব্বুর সেদিনের এই উক্তিটি ছিল এক নির্মম সত্য ভবিষ্যৎবাণী। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্বু স্বাধীনতার ঘোষণা লিখে এনেছিলেন এবং টেপ রেকর্ডারও নিয়ে এসেছিলেন। টেপে বিবৃতি দিতে বা স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষর প্রদানে মুজিব কাকু অস্বীকৃতি জানালেন। কথা ছিল যে মুজিব কাকুর স্বাক্ষরকৃত স্বাধীনতার ঘোষণা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থিত বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করবেন। আব্বু বলেছিলেন, মুজিব ভাই, এটা আপনাকে বলে যেতেই হবে। আমাদের সবাইকে যদি গ্রেপ্তার করে নিয়ে যায় তাহলে কেউ জানবে না কি তাদের করতে হবে। এই ঘোষণা কোনো না কোনো জায়গা থেকে কপি করে আমরা জানাবো। যদি বেতার মারফত কিছু করা যায় তাহলে সেটাই করা হবে। মুজিব কাকু তখন উত্তর দিয়েছিলেন, এটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে। এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের জন্য বিচার করতে পারে। আব্বুর লেখা ওই স্বাধীনতার ঘোষণায় প্রায় হুবহু কপি পরদিন আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয়। ধারণা করা যায় যে 25 মার্চের কয়েকদিন আগে রচিত এই ঘোষণাটি আব্বু তার আস্থাভাজন কোনো ছাত্রকে দেখিয়ে থাকতে পারেন। স্বাধীনতার সমর্থক সেই ছাত্র হয়তো স্ব-উদ্যোগে বা আব্বুর নির্দেশেই স্বাধীনতার ঘোষণাটিকে বহির্বিশ্বের মিডিয়ায় পৌঁছে দেন।
মুজিব কাকুকে আত্মগোপন বা স্বাধীনতার ঘোষণায় রাজি করাতে না পেরে রাত 9টার পরে আব্বু ঘরে ফিরলেন বিক্ষুব্ধ চিত্তে। আমাকে সব ঘটনা জানালেন। মুজিব কাকুর সঙ্গে পুরান ঢাকায় পূর্ব নির্ধারিত গোপন স্থানে আব্বুর আত্মগোপনে যাওয়ার কথা ছিল। মুজিব কাকু না যাওয়াতে পূর্ব পরিকল্পনা ভেস্তে যায়। সেই রাতে আমারও ঘরে থাকার কথা ছিল না। শিশু সোহেল ও ছোট মিমিকে সঙ্গে করে তারও বাসা ত্যাগ করার কথা ছিল। আমাকে ও রিমিকে বুদ্ধি করে আম্মা তাঁতিবাজারের খালার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন মাত্র 2 দিন পূর্বেই। আব্বুর বন্ধু আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল হামিদ সেই সন্ধ্যায় এসেছিলেন আম্মাকে ফরাশগঞ্জে তার বাড়িতে নিয়ে যেতে। আম্মার ইচ্ছে ছিল যে আব্বুকে বিদায় জানিয়ে তারপর বাসা থেকে যাবেন। আব্বুর ফেরার কথা ছিল অনেক আগেই, কিন্তু মুজিব কাকু বাসা না ত্যাগ করার ফলে তাকে বোঝাতে আব্বুর অনেক সময় লেগে যায়। এদিকে হামিদ কাকু আমাদের বাড়িতে অনেকক্ষণ অপেক্ষা করে ফিরে যান। সে সময় রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে। স্বেচ্ছাসেবক ও জনতা গাছপালা কেটে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে। নেতৃবৃন্দের কাছেও খবর পৌঁছে গিয়েছে যে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করার পরপরই সামরিক বাহিনী আক্রমণ ও ধরাপাকড় শুরু করবে। আওয়ামী লীগের নেতা কর্মী ও ছাত্রদের ওপর আঘাত আসবে, এই ধারণাটি বদ্ধমূল থাকলেও নিরস্ত্র ও নিরীহ জনসাধারণের ওপরও যে ঢালাওভাবে আঘাত হানা হবে এই কথাটি অনেকেই ভাবতে পারেননি। সেদিন আব্বু বাসায় ফিরে খুব রাগান্বিত হয়ে আম্মাকে বললেন, মুজিব ভাই কিছুতেই বাসা থেকে যাবেন না, আমিও কোথাও যাব না। বাইরের পোশাক বদলে আব্বু ভগ্নচিত্তে শটান হয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরেই প্রচণ্ড অস্থিরতা নিয়ে উঠে পড়লেন। বাসায় তখনও লোকজন আসা যাওয়া করছে। সবার মধ্যেই উৎকণ্ঠা ও উত্তেজনা বিরাজমান। এরই মধ্যেও নূরজাহান খালা অর্থাৎ বেগম নূরজাহান মুর্শিদ, স্বাধীন বাংলাদেশের প্রথম সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ও অধ্যাপক খান সরোয়ার মুর্শিদের স্ত্রী, আমাদের বাসায় এলেন। তিনি দেখেন আব্বুর খুব মন খারাপ। বাসায় ক্রমাগত ফোন আসছে। আব্বু বললেন যে দেশের কি হবে ঠিক নেই, আর এখন মহিলারা ফোন করছে মহিলাদের আসনে নমিনেশনের ব্যাপারে তদবির নিয়ে। নূরজাহান খালা নিজে বেশ কিছু ফোন রিসিভ করলেন। ব্যারিস্টার আমিরুল ইসলামও এলেন আব্বুর খোঁজে। এসে দেখেন যে বেগম মুর্শিদ বাইরের ঘরে বসা। ভেতরের ঘরে তিনি আব্বুর গলা শুনতে পেলেন। আব্বু জোরে জোরে আম্মার সাথে কথা বলছিলেন। সে সময় আর আব্বুর সাথে তার দেখা হলো না। তিনি বেগম মুর্শিদকে তার ইউনিভার্সিটির কোয়ার্টারে নামাতে চলে গেলেন। আম্মার কাছে রাখা রাইফেলের ব্যাগটি না পাওয়ায় আব্বু রেগে বলেছিলেন যে রোগীকে মাত্র 15 মিনিটের জন্য অজ্ঞান করা হয়েছে অপারেশনের জন্য। ওই 15 মিনিটের বাইরে 1 মিনিটের অধিক সময়ও রোগীর জন্য ক্ষতিকর হতে পারে। যাই হোক, আম্মা শেষ পর্যন্ত ব্যাগটি খুঁজে পেলেন। চটের ব্যাগ ও তার মধ্যে রাখা রাইফেলটি তাড়াহুড়ায় শোবার ঘরের আলমারির মাথায় রেখে ভুলে গিয়েছিলেন। ব্যাগটি খুঁজে পাবার পরও আব্বুর অস্থিরতা কমল না। মুজিব কাকু বাসা থেকে বের হলেন না, কোনো নির্দেশও দিলেন না। এই ব্যাপারটি তাকে গভীরভাবে মর্মাহত ও বিচলিত করে। রাত প্রায় 11টার দিকে মুজিব কাকুর বাসা থেকে ডক্টর কামাল হোসেনকে সাথে করে ব্যারিস্টার আমিরুল ইসলাম আবারও ফিরে আসেন আমাদের বাসায়। আব্বু তখন সামনের ফুলবাগানে ঘেরা লনে অস্থিরভাবে পায়চারি করছিলেন। তার পরনে লুঙ্গি ও হাফ হাতা গেঞ্জি। গেটের সামনে গাড়ি থামিয়ে ব্যারিস্টার আমিরুল ইসলাম কথা বললেন আব্বুর সাথে। তিনি বললেন, মিলিটারি হ্যাজ টেকেন ওভার, আপনাকে যেতে হবে আমাদের সাথে। আব্বু প্রচণ্ড অভিমানের স্বরে বললেন, কি করব, কোথায় যাব? আমিরুল ইসলাম যখন আব্বুকে তাদের সাথে যাবার জন্য জোর তাগাদা দিচ্ছেন, তখনই আমাদের বাসার দক্ষিণে ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসের এলাকা থেকে আওয়ামী লীগের কুমিল্লা থেকে নির্বাচিত MNA মোজাফর সাহেব দৌড়াতে দৌড়াতে গেটের কাছে এসে বললেন যে পাকিস্তান সেনাবাহিনী ইপিআরকে নিরস্ত্র করছে। কথাটি শোনার পর আব্বুর মনে পরিবর্তন এলো। তিনি মুজিব কাকুর কাছ থেকে নির্দেশ না পাওয়াজনিত দ্বিধা ছেড়ে ফেলে দ্রুতগতিতে ঘরের ভেতর গেলেন। যখন ফিরে এলেন, কাঁধে তার রাইফেলটি ঝুলছে, কোমরে পিস্তল গোজা, লুঙ্গির ওপর সাদা ফতুয়া স্টাইলের হাফ হাতা শার্ট। সহচরদের সাথে আব্বু বেরিয়ে পড়লেন অজানার পথে। আম্মাকে তড়িঘড়ি করে বলে গেলেন, তোমরা কি করবে করো, আমি চলে গেলাম। আম্মা ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখলেন যে গাড়িটি ঝিগাতলার দিকে ছুটে গেল এবং একটু পর আবার ঘুরে এসে লালমাটিয়ার পথে সাঁ করে মিলিয়ে গেল।
এই সময় আম্মাও দ্রুত সিদ্ধান্ত নিলেন যে সোহেল ও মিমিকে নিয়ে তিনি বাড়ি ত্যাগ করবেন। কিন্তু তার আগেই গুলি ও ফ্লেয়ার ছুটতে ছুটতে পাকিস্তান বাহিনীর জিপ গাড়িগুলো আমাদের বাড়ির দিকে আসতে থাকল। ফ্লেয়ার ছোড়ার ফলে নিকষ কালো রাত্রি প্রভাতের মতো উজ্জ্বল হয়ে উঠল। কোনো ক্ষুদ্র প্রাণীও লুকিয়ে রাস্তা পার হবার উপায় নেই, গাড়ি করে পালানো তো দূরের কথা। টেলিফোন ও বিদ্যুতের লাইনগুলো ঝমঝম শব্দে খুলে পড়ল। আম্মা উপস্থিত বুদ্ধি খাটিয়ে সোহেল ও মিমিকে নিয়ে চলে গেলেন দোতলায়, যেখানে মাত্র বছর খানেক আগেই নতুন ভাড়াটে হয়ে এসেছিলেন কালীগঞ্জ ছাত্রলীগের এক সময়ের সহসভাপতি বিলেত ফেরত তরুণ ব্যারিস্টার আব্দুল আজিজ বাগমার ও তার প্রাণবন্ত সদালোপী নবপরিণীতা স্ত্রী আতিয়া বাগমার, আমাদের প্রিয় আতিয়া কাকি। আম্মা ও আতিয়া কাকি উর্দুভাষী ভাড়াটে সাজলেন। আতিয়া কাকির পরনে সালোয়ার কামিজ, আম্মা শাড়ি বদলে সালোয়ার কামিজ পরার সময় পাননি। তারা দুজনেই গৌরবর্ণের, সাধারণ বাঙালি নারীর তুলনায় লম্বা চওড়া এবং উর্দু ভাষায় দুজনেই পারদর্শী ছিলেন। পাকিস্তান বাহিনী শেল ও গুড়ি ছুটতে ছুটতে আমাদের বাড়িতে উপস্থিত হলো। তারপর দোতলার শোবার ঘরে প্রবেশ করে আম্মা ও আতিয়া কাকির বুকের ওপর স্টেন গান ধরে রুক্ষ স্বরে উর্দুতে জিজ্ঞাসা করল, তাজউদ্দিন কোথায়? মিসেস তাজউদ্দিন এখানে কোনজন? তুমি না তুমি? আতিয়া কাকি খুব দৃঢ় স্বরে উর্দুতে প্রতিবাদ করে বললেন, আপনারা ভুল করছেন, এখানে মিসেস তাজউদ্দিন নেই, আমরা সকলেই ভাড়াটিয়া। আমাদের বাড়িওয়ালা তাজউদ্দিন সাহেব নিচতলায় থাকেন। আম্মার দারুণ আশঙ্কা হচ্ছিল যদি নিচের তলায় ফ্রেমে বাঁধানো ছবিগুলো দেখে আম্মাকে চিনে ফেলে। তিনি কোলে করা সোহেলকে নিয়ে নিজের মুখটা খানিকটা আড়াল করে কপট ধমকের সুরে আতিয়া কাকিকে উর্দুতে বললেন, আমি তোমাকে প্রথমেই মানা করেছিলাম রাজনীতিবিদদের বাড়ি ভাড়া না নিতে। হায় আল্লাহ, এখন ছেলে মেয়ে নিয়ে এই ভোগান্তি আমার নসিবে ছিল। আমি কালই করাচির টিকিট কেটে এই দেশ ছাড়ব। আতিয়া কাকি ও আম্মার অভিনয়টি দারুণ হয়েছিল। তাদের দিকে তাক করা স্টেন গানগুলো সরে গেল, তারা সে যাত্রায় রক্ষা পেলেন। পরবর্তী সময়ে আম্মা ও আতিয়া কাকির মুখে এই ঘটনাটি এতবার আমরা শুনেছিলাম যে পুরো সংলাপ আমাদের মুখস্থ হয়ে গিয়েছিল। আতিয়া কাকি ও আম্মা রক্ষা পেলেও অন্য ঘর ও নিচতলা থেকে আজিজ কাকু, তাদের বাবুর্চি আব্দুল, আমাদের ফুফাতো ভাই তোফাজ্জল হোসেন, মামাতো ভাই হাসান মাহমুদ, আমাদের বাড়ির যিনি দেখাশোনা করতেন সেই বারেক মিয়াকে পাকিস্তানি সৈন্যরা বন্দি করে নিয়ে যায়। আটক থাকা অবস্থায় তাদের উপর চলে প্রচণ্ড নির্যাতন। সেদিন অর্থাৎ 25 মার্চ রাতে নিচতলার কাজের ছেলে কিশোর দিদারের উপর আসে আক্রমণের প্রথম ঝাপটা। তাকে আব্বু আম্মার সন্ধান জিজ্ঞেস করা হয়। তখন সেই কিশোর উপস্থিত বুদ্ধি না হারিয়ে বলে ওঠে যে দুপুরের মধ্যাহ্নভোজ সেরে তারা কোথায় যেন চলে গিয়েছে, সে তা জানে না। দিদার সে যাত্রায় পাকিস্তানি সৈন্যদের কাছ থেকে রক্ষা পেয়ে পালিয়ে যায়। সৈন্যরা চলে যাওয়ার পর সে চুপি চুপি আবার ফিরে আসে নানার কাছে। সৈন্যরা নিচতলায় আমাদের 78 বছরের বর্ষিয়ান নানা সৈয়দ সিরাজুল হকের বুকে ট্রেন গান ঠেকিয়ে কর্কশ স্বরে আব্বু ও আম্মার খবর জানতে চায়। অসুস্থ নানা উঠে বসে ইংরেজি ও উর্দুতে কথা বলার চেষ্টা করেন। দুজন অপেক্ষাকৃত ভদ্রগোছের অফিসার নানাকে শুয়ে পড়তে বলেন। নানা সেই আদেশকে মৃত্যুর সংকেত মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়তে পড়তে পুনরায় শুয়ে পড়েন। এরপর কিছু দিনের মধ্যেই পুরো বাড়িটি পরিণত হয় পাকিস্তান বাহিনীর ছোটখাটো ক্যাম্পে। নানা কিছুতেই বাড়ি না ছাড়ার সংকল্প দেওয়ায় দিদারসহ গৃহবন্দী হন। প্রথম যে দল ক্যাম্পের দায়িত্ব গ্রহণ করে তাদের ঊর্ধ্বতন অফিসার বিভিন্ন ওসিলায় নানার কাছ থেকে আম্মা ও আব্বুর সন্ধান জানার চেষ্টা করে বিফল হয়। প্রথম ব্যাচের অফিসারটি ছিল আচরণের শ্রদ্ধাশীল। নানা তার জ্ঞানের ঝুলি থেকে তাকে নানা রকম মূল্যবান উপদেশ দিতেন। শেখ সাদির নীতি উপদেশগুলোর মধ্য দিয়ে তিনি জেনারেল ইয়াহিয়ার অমানবিক নীতি ও কার্যকলাপের সমালোচনা করতেন। পাকিস্তান বাহিনীর ওই অফিসার আব্বুর কথা জিজ্ঞেস করলে তিনি বারান্দায় স্তূপাকারে রাখা খবরের কাগজের সামনে তাকে নিয়ে যেয়ে বলেন, এই খবরের কাগজগুলো পড়লেই আপনি তাজউদ্দিন সম্পর্কে জানতে পারবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নানার আরবি, ফার্সি ও ইংরেজি জ্ঞান ও ধর্মীয় বিষয়ে অগাধ পাণ্ডিত্য দেখে পাকিস্তানি সেনাবাহিনীর এই অফিসার একসময় বিস্ময় প্রকাশ করে বললেন, সৈয়দ সাহেব, আপনি ছিলেন আরবির প্রফেসর এবং ইসলাম ধর্ম সম্বন্ধেও আপনার অগাধ জ্ঞান রয়েছে, অথচ আপনার মেয়ের কিনা বিয়ে দিলেন এক হিন্দুর সঙ্গে। নানা প্রতিবাদ করে বললেন,
আমার জামাতা হিন্দু নয়, ওর নাম তাজউদ্দিন আহমদ। ঢাকা কলেজে সে আমার আরবি ক্লাসের সেরা ছাত্র ছিল। কিন্তু সেই অফিসার পূর্ণ আত্মপ্রত্যয়ের সঙ্গে প্রতিবাদ করে নানাকে বললেন, ওর নাম তাজউদ্দিন নয়, ওর আসল নাম হলো তেজারাম। সে এক ভারতীয় হিন্দু। পাকিস্তানে অনুপ্রবেশ করেছে পাকিস্তান ভাঙার জন্য। পুরো পাকিস্তান সামরিক বাহিনীর মস্তিষ্কে ওই বিদ্বেষপূর্ণ সাম্প্রদায়িক ও বানোয়াট তথ্যগুলো সুপরিকল্পিতভাবে ধরিয়ে দেওয়া হয়েছিল। মুজিব কাকু পাকিস্তান কারাগারে বন্দী। তারপরও স্বাধীনতা যুদ্ধ থেমে থাকেনি। হুঁশিয়ার কাণ্ডারির মতোই আব্বু ধরেছিলেন মুক্তিযোদ্ধার হাল। সে কারণেই পাকিস্তান সরকার আব্বুকে তাদের ১ নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করেছিল। আম্মা ও আতিয়া কাকি তাদের উপস্থিত বুদ্ধি ও সাহস দিয়ে সেদিন পাকিস্তান সৈন্যদের হাত থেকে রক্ষা পাওয়ার পর আম্মা আবারও দ্রুত সিদ্ধান্ত নেন দ্বিতীয় কোনো বাহিনী চলে আসার আগেই গৃহ ত্যাগ করবেন। ২৬ মার্চ চারিদিকে কারফিউ চলছে। বাড়ির সামনে পাকিস্তানি সৈন্যবাহিনীর আনাগোনা। পাশের বাড়ির ছাদে নিজেকে আড়াল করে সাকিবার বাবা ইশারায় আম্মাকে বললেন তার বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু তার বাড়িটি আমাদের বাড়ির মতোই বড় রাস্তার ওপারে হওয়াতে পাকিস্তানি সৈন্যদের নজর এড়িয়ে সেখানে আশ্রয় নেওয়া দুরূহ। আতিয়া কাকির সহায়তায় আম্মা অতি সন্তর্পণে দোতলা থেকে নিচতলায় নেমে এলেন। কোলে সোহেল এবং মিমির হাতে হাত ধরা, সঙ্গে কাজের মেয়ে আমেনা বেগম। নিচতলায় ভেতরের বারান্দায় নানা বসা, তার দৃষ্টিতে যেন সব হারাবার ব্যথা। আম্মা নানার পা ছুঁয়ে সালাম করে দোয়া চাইলেন, বললেন তিনি পেছনের বাড়ির দেয়াল টপকিয়ে পালাতে যাচ্ছেন। নানা ব্যাকুল কণ্ঠে আম্মাকে রুখতে চাইলেন, বললেন, লিলি তুই যাস নে, মিলিটারির হাতে ধরা পড়ে যাবি। চারিদিকে তখনও কারফিউ চলছে, ধরা পড়ার ভয় প্রতি পদে। আম্মা আর পিছু ফিরে নানার দিকে চাইলেন না। ভয় হলো কি জানি যদি মায়ার টানে দুর্বল হয়ে পড়েন। পেছনের বাড়ির ভদ্রলোক ছিলেন অতি সজ্জন এক ব্যক্তি। সিলেটে তার বাড়ি, নাম আব্দুল মুবিন চৌধুরী। তিনি এবং তার স্ত্রী তাহমিদুন নাহার সহ পুরো পরিবার ছুটে এলো আম্মা ও শিশু ভাইবোনকে দেয়াল পার করার জন্য সহযোগিতা করতে। ভদ্রলোক আম্মাকে তার মেয়ে সম্বোধন করে অতি সমাদরে বরণ করলেন। অথচ নতুন এই প্রতিবেশীদের সঙ্গে আম্মার আগে কোনো আলাপ পরিচয় হওয়ার সুযোগ হয়নি। ২৭ মার্চ সকাল ৮টায় কারফিউ তুলে নেওয়া হলো। তখন আমাদের অসম সাহসী বড় মামু ক্যাপ্টেন সৈয়দ গোলাম কিবরিয়া আম্মাকে তার আশ্রয়দাতার বাড়ি থেকে নিয়ে যান। আম্মার খোঁজে সামরিক বাহিনীর আশেপাশের বাড়িতেও হামলা চালাতে পারে। আতিয়া কাকিও সেদিন চলে গেলেন শান্তিনগরে তার মায়ের বাড়িতে। যাওয়ার সময় নানার কাছে কিছু টাকা রেখে গেলেন, যদি আজিজ কাকু ফিরে আসেন তখন এই টাকা কাজে লাগবে। সেদিন বেলা ১১টায় বড় মামুর ধানমন্ডির ১৩/২ বাড়িতে মুসা সাহেব নিয়ে আসেন সেই ঐতিহাসিক চিরকুট। আম্মা রুদ্ধশ্বাসে বারবার করে পড়লেন আব্বুর পরিপাটি মুক্তার মতো হাতে লেখা ছোট্ট কটি অসামান্য বাক্য। লিলি, আমি চলে গেলাম। যাবার সময় কিছুই বলে আসতে পারিনি, মাফ করে দিও। আবার কবে দেখা হবে জানি না, হয়তো মুক্তির পর। তুমি ছেলে মেয়েকে নিয়ে ৭.৫ কোটি মানুষের সঙ্গে মিশে যেও। ইতি দোলনচাপা। দোলনচাপা আব্বুর ছদ্মনাম। আব্বুর চিরকুটটি পড়ার সময় আমার তার হৃদয়ের অনুভূতিকে ব্যক্ত করেছিলেন এইভাবে, কতক্ষণ যে কাগজখানা হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসেছিলাম জানি না। সেদিনের সেই মুহূর্তে এই কথা কয়টি শুধু কথার কথাই ছিল না, জীবনের পরবর্তী অধ্যায় শুরু করার জন্য সেই লেখাগুলো ছিল এক পবিত্র প্রেরণার উৎস। ৭.৫ কোটি মানুষের সঙ্গে নিজেকে নতুনভাবে নতুন রূপে আবিষ্কার করলাম সেদিন। তারপর ফিরে পেলাম নতুন এক সত্তা। শুরু হলো এক অবিস্মরণীয় মহান যাত্রা। এরপর তিনি প্রস্তুতি নিলেন বন্ধুর যাত্রাপথ অতিক্রমের জন্য। আব্বুর চিঠিটি আম্মার মধ্যে অসামান্য প্রেরণার সঞ্চার ঘটাল। বড় মামুর বাড়ির ওপরও পাকিস্তানি সেনাদের চোখ পড়তে পারে এই আশঙ্কায় আম্মা বড় মামুর প্রবল ইচ্ছার বিরুদ্ধে আশেপাশের কিছু বাড়িতে ক্ষণস্থায়ী অবস্থানের ব্যর্থ চেষ্টা করলেন। এক বাড়ির দরজাই খুলল না এবং অপর বাড়ির সরকারি কর্মকর্তা
তাকে গৃহে আশ্রয় দেওয়ার কিছু পরে রাতের আধারে বের হয়ে যেতে বাধ্য করলেন। আম্মা ফিরে এলেন বড় মামু এবং মামির উষ্ণ স্নেহের ছায়াতলে। তারপর সতর্কতা অবলম্বনের জন্য আবারও স্থান পরিবর্তন। 30 মার্চ সকালে মগবাজারের রাস্তায় আম্মার সঙ্গে রিমি ও আমার দেখা হলো। খালাতো ভাই সাঈদ আম্মার কাছে আমাদের পৌঁছে দিলেন। 25 মার্চ ভয়াল রাত্রির পর আমাদের প্রতিটি দিন যেন এক এক যুগের মতো কেটেছে। মনে হলো কত যুগ পরে আম্মার দেখা পেলাম। ছোট ভাই সোহেল ও আদুরি মিমিকে আমরা 2 বোন জাপটে ধরে বড় মামার হিলম্যান গাড়িতে আম্মার ও আমেনার পাশে চড়ে বসলাম। বড় মামু গাড়ি চালাচ্ছেন, পাশে আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক ও পৃষ্ঠপোষক আফতাবউদ্দিন মিয়া, আজিজ কাকুর দুঃসম্পর্কের ভগ্নিপতি ও ব্যবসায়ী। আমরা ডেমরা ঘাট দিয়ে লঞ্চে করে আফতাবউদ্দিন সাহেবের কালীগঞ্জের বাড়ি জামালপুর যাব। নিরাপত্তার খাতিরে শহর আমাদের ছাড়তেই হলো। গাড়িতে বসে আম্মার কাছে উজাড় করে দিলাম আমাদের 1 সপ্তাহের রোমহর্ষক ট্র্যাজিক অ্যাডভেঞ্চারের কাহিনী। 25 মার্চের সন্ধ্যা পর্যন্ত রিমি ও আমি তাঁতিবাজারে খালাতো ভাই বোনদের সঙ্গে খোলা ছাদে যার পর নাই আনন্দে খেলে বেরিয়েছিলাম। স্কুলে যেতে হচ্ছিল না, তাই মনে একটু বেশি আনন্দ ছিল। 2 দিনের মধ্যেই আমরা মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াতে শিখে গেলাম। পাশের বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে ছাদে রং বেরঙের ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা শুরু হলো। ঘুড়ি ওড়ানোর ফাঁকে ফাঁকে আমি মহা উদ্যমে খালার বাড়ির পুরো দেওয়াল আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা ছবি সাদা চকে এঁকে ভরে ফেললাম। পাশে বড় বড় করে লিখলাম জয় বাংলা। সেই ভয়াল কালো রাতের সন্ধ্যায় আমাদের খেলা অনিচ্ছাকৃতভাবে বন্ধ হলো খালার তাগাদায়। হাত মুখ ধুয়ে খালার হাতের মজাদার খাবার খেয়ে সারাদিনের খেলাধুলায় শ্রান্ত আমরা গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। প্রায় মধ্যরাতে আমাদের ঘুম ভেঙে গেল ভয়ানক গোলাগুলি ও অগণিত মানুষের চিৎকারের শব্দে। হিন্দু অধ্যুষিত তাঁতিবাজার ও পার্শ্ববর্তী শাঁখারী বাজারে আগুন জ্বলছে। চারিদিকে শুধু মরণ চিৎকার ও বাতাসে পোড়া গন্ধ। বিস্ময়, আতঙ্ক ও অনিশ্চয়তা মিশ্রিত রাতটি দেখতে দেখতে পার হয়ে গেল। পরদিন সারাদিন কারফিউ। তার মধ্যেই দিন দুপুরে খালার বাড়ির পেছনের নাগমোহর সিনেমা হলের কাছ থেকে ভেসে এলো অসহায় মানুষের মরণ আর্তনাদ ও প্রচণ্ড ব্রাশ ফায়ারের শব্দ। খালার বাড়ির পেছনের বারান্দা দিয়ে নাগমোহর সিনেমা হলের একাংশ দেখা যেত। আমাদের চোখের সামনেই সিনেমা হলটি জ্বলতে লাগলো। জ্বলতে দেখলাম। আগুনের সঙ্গে বিশ্রী কালো ধোঁয়া চারপাশের বাড়ির দিকে ধেয়ে এলো। খালার বাড়ির ভেতরও ভরে গেল ধোঁয়ায়। মনে হলো মৃত্যু বুঝি আসন্ন। আমরা সকলেই আল্লাহর নাম স্মরণ করতে থাকলাম। আগুনের হাত থেকে খালার বাড়ি রক্ষা পেলেও আতঙ্ক ও অনিশ্চয়তা বড়দের ঘিরে ধরল। ছোট হওয়ার একটি বিশেষ সুবিধা ছিল এই যে আমরা বিচরণ করতাম বর্তমানে। অপরিবর্তনীয় অতীত ও অজানা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাববার চেয়ে আমরা সহজেই মানিয়ে নিতাম বিরামহীন বর্তমানের প্রতিটি মুহূর্তের সঙ্গে। 26 মার্চ সারাদিন ও রাত্রির কারফিউর মধ্যেই সন্তর্পণে অলিগলি পেরিয়ে ও পাঁচিল টপকিয়ে খালার বাড়িতে আশ্রয় নিল বহু মানুষজন। অকুতোভয় খালা সকলকে সাদরে বরণ করলেন। আশ্রিতদের কাছে শোনা গেল নাগমোহর সিনেমা হলে আগুন লাগার কাহিনী। 25 মার্চ রাতে পাকিস্তানি সেনারা আশপাশের বস্তিতে গুলি চালিয়ে ও আগুন জ্বালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করে। অনেকে প্রাণ বাঁচাতে নাগমোহর সিনেমা হলে আশ্রয় গ্রহণ করার পর বর্বর সেনারা সেই হলটিতে আগুন লাগিয়ে দেন। আগুন থেকে বাঁচবার জন্য দলে দলে মানুষ রাস্তায় বের হওয়ার পর তাদের উপর ঢালাওভাবে গুলিবর্ষণ শুরু হয়। শতাব্দীর জঘন্যতম সুপরিকল্পিত এই হত্যাকাণ্ডগুলোর অন্যতম কারণ ছিল জাতিভিত্তিক। হিন্দু ও মুসলিম নির্বিশেষে বাঙালি হওয়ার কারণেই নিরীহ ও নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা হয়। ঘটনার ভয়াবহতা প্রত্যক্ষ করে আমাদের পরিচয় গোপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কারফিউর মধ্যে বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি ও হত্যাকাণ্ডের খবরটিও ইতিমধ্যে জানা হয়ে গিয়েছে। রিমিও আমাকে বলা হলো যদি সৈন্যরা আমাদের বাড়িতে ঢুকে আমাদের পরিচয় জানতে চায় আমরা যেন আব্বুর নাম গোপন করি। খালু সিরাজুল ইসলাম চৌধুরীকেই যেন বাবা হিসেবে পরিচয় করিয়ে দিই। চারপাশের এই নৃশংসতা দেখে আমার মনটি বিদ্রোহ করতে চাইল। আমি বললাম যদি মরতে হয় আব্বুর পরিচয় দিয়েই মরব। আমার সেদিনের উক্তিটি ছিল
মর্মান্তিক অভিজ্ঞতার আলিঙ্গনে পিষ্ট এক বালিকার অবোধ আস্ফালন মাত্র। বাড়ির সকলে ইতিমধ্যেই আমার চক দিয়ে আঁকা নৌকার ছবি ও জয় বাংলার শব্দমালা মুছে ফেলেছে। এতটুকু অসতর্ক হলেই বাড়ি ভর্তি সকল মানুষই মৃত্যুমুখে পতিত হবে, এই রূঢ় সত্যটি দিবালোকের মতোই স্পষ্ট হয়ে উঠল। 27 মার্চ সকালে কয়েক ঘন্টার জন্য কারফিউ তুলে নেওয়া হলো। সেই সময়ে বড় আমু মামাতো ভাই মাসুদকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন মুক্তির দিশারি রূপে। আমাদের দুই বোনকে সঙ্গে নিয়ে তিনি রওনা হলেন মগবাজারের পথে। চারিদিকে ছড়িয়ে থাকা অগণিত লাশের সারি ও রক্তাক্ত রাজপথের মধ্য দিয়েই পথ করে ধীরে ধীরে এগিয়ে চলল বড় আমুর লাল হিলম্যান গাড়িটি। সতর্কতা অবলম্বনের জন্য টিকাটুলির মোড়ে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। 2টা বেবি ট্যাক্সি আমাদের পৌঁছে দিল ডেমরা ঘাট পর্যন্ত। কৌতূহলী মানুষের নানা জিজ্ঞাসাবাদ এড়িয়ে লঞ্চে করে আমরা পৌঁছালাম কালীগঞ্জের আফতাবউদ্দিন মিয়ার বাড়িতে। এই এলাকায় তিনি পাগলা আফতাব নামেই বেশি পরিচিত। সাদা পাঞ্জাবি ও পায়জামা পরিহিত কুচকুচে কালো ও লম্বা দাড়িওয়ালা সদাহাস্য আফতাব মিয়া নাকি এককালে মানসিক রোগাক্রান্ত ছিলেন। ভালো হয়ে যাওয়ার পর তার পাগলা উপাধিটি রয়ে যায়। তার বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শুরু হলো আসন্ন বৈশাখের কালবৈশাখী ঝড়। পড়ন্ত বিকেলের রক্তিম আভা ঢাকা পড়ে গেল ঘন কালো মেঘে। পাড়ার মেয়েদের আমন্ত্রণে রিমি ও আমি ঝোড়ো হাওয়ার মতোই মিলিয়ে গেলাম আমের বনে আম কুড়াতে। মহাফুর্তিতে কচি আমে কোচড় ভরে ফিরে এলাম আম্মার কাছে। ঘরে কুপিবাতি টিমটিম করে জ্বলছে। আম্মা আশঙ্কা করেছিলেন যে এই বিজলি বাতিহীন জঙ্গলের পরিবেশে আমরা হয়তোবা ভয় পাব, কিন্তু আম্মার আশঙ্কাকে খণ্ডন করে আমি উৎসাহ ভরে বলে উঠলাম, আম্মা, আমরা আর ঢাকায় যাব না। এখানে দিনের বেলায় গাছের নিচে নিচে ঘুরে বেড়াবো আর রাতে পড়ব। কি মজা হবে না আম্মা? 11 বছরের জ্যেষ্ঠ কন্যার এই অভাবনীয় প্রস্তাবটি শুনে আম্মার ভাবনার রাজ্যে যে কথাগুলো সেই মুহূর্তে জড়ো হয়েছিল তা পরবর্তী সময়ে তিনি প্রকাশ করেছিলেন এইভাবে। আমি ওই জঙ্গলের মধ্যে ঘনায়মান সন্ধ্যার অন্ধকারে দাঁড়িয়ে রাগের পরিবর্তে সশব্দে হেসে উঠলাম। আমার সঙ্গে মেয়েরাও হাসছে। ওরা ভেবেছে আমি আনন্দের সঙ্গে সম্মতি দিয়েছি, তারই জন্য এই হাসি। যেন শিশুপ্রাণের ভয়লেশহীন এক অবাধ গতির সঙ্গে তাল মিলিয়ে ওরাও চলেছে। সেখানে কোনো ভয় নেই, সেখানে কোনো ভয়, দুশ্চিন্তা ও পরবর্তী মুহূর্তের নিদারুণ অনিশ্চয়তার বিন্দুমাত্র নেই কোনো চিহ্ন ও লেশ। আব্বুর সহোদর মেজ ভাই আমাদের মফিজ কাকু অর্থাৎ মফিজউদ্দিন আহমদ তার পরম আদর ও স্নেহের ডানাতলে। ওখানে আমাদের সমবয়সী চাচাতো বোন ইপি ও দীপির সঙ্গে শুরু হলো খেলা আর খেলা। জ্যোৎস্না ভরা রাতে উঠানের পাশে রাখা খড়ের গাদার পেছনে ও দক্ষিণের কোঠাবাড়ির কাঠের মাজায় উঠে আমরা লুকোচুরি খেলতাম। আমাদের খেলায় যোগ দিত ওহিদুল, পেয়ারা, খোকন, সমত্ত, হেরেস, এইসব আত্মীয় ও গ্রামের ছেলেমেয়েরা। 10 এপ্রিল রাতটি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। আকাশবাণী কলকাতার বেতার কেন্দ্র থেকে বরাবরই প্রচার করা হচ্ছিল যে রাত 10টার পর একটি বিশেষ সংবাদ প্রচারিত হবে। রান্নাঘরে ব্যস্ত কাকিকে আম্মা পশ্চিমের কোঠার দোতলায় আমাদের শোবার ঘরে ডেকে নিলেন। আম্মার নির্দেশে খেলা ফেলে ইপি ও দীপিসহ রিমি ও আমি জড়ো হলাম আম্মার খাটের ওপর। বাইরের বাংলা ঘরের বারান্দায় গ্রামের লোকজন সহ রেডিও ঘিরে মফিজ কাকু অপেক্ষা করছেন সেই বিশেষ সংবাদের। রাত 10টায় দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের সতেজ ও মসৃণ কণ্ঠে উচ্চারিত হল শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সংবাদটি। তিনি বললেন, স্বাধীন বাংলাদেশ সরকার গঠন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামের নতুন এই রাষ্ট্রের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। এখন বাংলাদেশের বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারিত হবে। তারপর শুরু হলো আব্বুর ভাষণ। আব্বুর কণ্ঠ শুনে বিপুল বিস্ময় ও আনন্দে আমরা বাকরুদ্ধ। যেন স্বর্গালোক থেকে ভেসে আসছে কোনো দৈব কণ্ঠ। ইথার তরঙ্গের মধ্য দিয়ে ভেসে আসা আব্বুর কণ্ঠস্বর আমরা শুনলাম এমনই একাগ্রহতার সঙ্গে। আব্বু বললেন, স্বাধীন বাংলাদেশের বীর ভাই বোনেরা, বাংলাদেশের 7.5 কোটি মুক্তিপাগল গণমানুষের নেতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সরকারের পক্ষ থেকে আমি আপনাদের আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের, যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন। যতদিন বাংলার আকাশে চন্দ্র সূর্য তারা বইবে, যতদিন বাংলার মাটিতে মানুষ থাকবে, ততদিন মাতৃভূমি স্বাধীনতার রক্ষার সংগ্রামে বীর শহীদদের অমর স্মৃতি বাঙালির মানসপটে চির অম্লান থাকবে। পুরাতন পূর্ব পাকিস্তানের ধ্বংসাবশেষের উপর নতুন বাংলাদেশ গড়ে তুলবার সংকল্পে আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের এই পবিত্র দায়িত্ব পালনে এক মুহূর্তের জন্য হলেও ভুলে গেলে চলবে না যে এই যুদ্ধ গণযুদ্ধ, এবং সত্যিকার অর্থে এক কথাই বলতে হবে যে এ যুদ্ধ বাংলাদেশের দুঃখী মানুষের যুদ্ধ। খেটে খাওয়া সাধারণ কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, তাদের সাহস, তাদের দেশপ্রেম, তাদের বিশ্বাস, স্বাধীন বাংলাদেশের চিন্তায় তাদের নিমগ্ন প্রাণ, তাদের আত্মহুতি, তাদের ত্যাগ ও তিতিক্ষায় জন্ম নিল এই নতুন স্বাধীন বাংলাদেশ। 7.5 কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ফলপ্রসূ হয়ে উঠুক আমাদের স্বাধীনতার সম্পদ। বাংলাদেশের নিরন্ন দুঃখী মানুষের জন্য রচিত হোক নতুন এক পৃথিবী, যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না। আমাদের প্রতিজ্ঞা হোক ক্ষুধা, রোগ, বেকারত্ব আর অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্তি। এই পবিত্র দায়িত্বে নিয়োজিত হোক 7.5 কোটি বীর বাঙালি ভাইবোনের সম্মিলিত মনোবল ও অসীম শক্তি, যারা আজ রক্ত দিয়ে উর্বর করেছে বাংলাদেশের মাটি, যেখানে উৎকর্ষিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের নতুন নতুন মানুষ। তাদের রক্ত আর ঘামে ভেজা মাটি থেকে গড়ে উঠুক নতুন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। গণমানুষের কল্যাণে সাম্য আর সুবিচারের ভিত্তিপ্রস্তরে লেখা হোক জয় বাংলা, জয় স্বাধীন বাংলাদেশ। আব্বুর সুদীর্ঘ বক্তৃতাটি সমাজের সর্বস্তরের মানুষকে উদ্দেশ্য করে রচিত হয়েছিল। তার বক্তব্যের প্রতিটি ছত্রেই ছিল সুচিন্তিত দিক নির্দেশনা স্বাধীনতার লক্ষ্যে ও স্বাধীনতা উত্তর বাংলাদেশের জন্য। সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনকে স্বাধীন বাংলাদেশের সরকারের নিয়ন্ত্রণাধীন করে ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভাতা ও নিয়োগপত্র প্রদান করে তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছিল অত্যন্ত সুচারুভাবে। রক্তঝরা গণহত্যার শিকার এক জাতির চরম সংকটময় সময়ে দূরদর্শী নেতা আব্বুর সজাগ দৃষ্টি ছিল সার্বভৌম রক্ষার ব্যাপারে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে সেদিন বলেছিলেন, বিদেশি রাষ্ট্রসমূহের কাছে যে অস্ত্র সাহায্য আমরা চাইছি, তা আমরা চাইছি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে একটি স্বাধীন দেশের মানুষের জন্য। এই সাহায্য আমরা চাই শর্তহীনভাবে এবং আমাদের স্বাধীনতার সংগ্রামের প্রতি তাদের শুভেচ্ছা ও সহানুভূতির প্রতীক হিসেবে, হানাদারদের রুখে দাঁড়াবার এবং আত্মরক্ষার অধিকার হিসেবে, যে অধিকার মানবজাতির শাশ্বত অধিকার। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।